সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশেও বিধিনিষেধ। হাসনাত আব্দুল্লাহ ইস্যুতে মুখ খুলল সময় টিভি। জানাবো, দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, $30 কোটি পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা, বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো, ছাপানো টাকা দিয়েও সংকট মিটছে না 6 ব্যাংকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশও বিধিনিষেধ। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। এতে আরো বলা হয়েছে, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো। বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারী আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি 15 আব্দুল গনি রোড, ঢাকার স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা, বলছেন মামুনুল হক। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশের স্বার্থবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী পালালেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা। সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগে ভিনদেশি দালাল, আরেকদিকে দেশপ্রেমিক জনতা। ভিনদেশি চক্র 15টি বছর এক সেবাদাসীকে দিয়ে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল। 5ই আগস্টের বিপ্লবের পর তারা সেই কৃতদাসীকে তুলে নিয়ে গিয়েছে। তারপর থেকে একের পর এক নতুন ষড়যন্ত্র করেছে। সচিবালয় অগ্নিসংযোগ তারই একটি অংশ। এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, আগুন দিয়ে তোমরা বাংলাদেশের কাগজ পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু হাজার মানুষের মনে তোমাদের ব্যাপারে যে ঘৃণা জন্মেছে তা মুছে ফেলতে পারবে না। এর আগে ইসকনকে দিয়ে তাদের বাংলাদেশ ধ্বংসের চেষ্টা প্রকাশ পেয়েছে সাইফুল ইসলাম আরিফের হত্যার মধ্য দিয়ে। টঙ্গী ইজতেমা ময়দানে যারা রাতের গভীরে ঘুমিয়ে থাকা নিরীহ মুসল্লিদের উপর হত্যা ও হামলা কাণ্ড ঘটিয়েছে, তারা তাবলীগের সাথী নয়, তারা খুনি ও ভিনদেশী শক্তির অংশ। তাদের সহ ফ্যাসিবাদের সকল দোষরদের রুখে দিতে দেশপ্রেমিক যুবকদের কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশবিরোধী শক্তিদের জায়গা দিলে আপনাদের স্পেস কমে যাবে। আপনাদের হাতে সময় সীমিত, এর সময় যথাযথভাবে কাজে লাগান। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, আমরা আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। সীমান্ত রক্ষাকারীদের কোনো লাশ দেখতে চাই না। তিনি আরো বলেন, আমরা কোনো বাকশাল দেখতে চাই না। আমরা ছাত্র জনতার অধিকার আদায় করতে চাই, জনগণের অধিকার নিশ্চিত করতে চাই। আন্দোলন ও সংগ্রামের জন্য যখন কোনো ভূখণ্ড তৈরি করা হয়, তখন তা দমিয়ে রাখা যায় না। আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, কিন্তু 24-এর স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে সে বিভাজন ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। তারা আজ অর্থনৈতিক সংকটে তারা আর মেগা পরিকল্পনা দেখতে চায় না। আজ বাংলাদেশের মানুষ ব্যাংকে যায়, কিন্তু তারা চেক দেখিয়ে টাকা পায় না। পলায়নকারী স্বৈরাচারের দোসররা বিদেশে টাকা পাচার করেছে, তাদের টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। হাসনাত আব্দুল্লাহ ইস্যুতে মুখ খুলল সময় টিভি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সময় টিভির 5 জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন। একই সঙ্গে এসব সাংবাদিকদের চাকরিচ্যুতির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বা অন্য কারো কোনো সংশ্লিষ্টতা নেই বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। সময় টিভি বলছে, দেশ ও সময় টিভির সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে চাকরিতে বহাল রাখা হবে না। সেই ধারাবাহিকতায় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সময় টেলিভিশনের পরিচালনার সঙ্গে সিটি গ্রুপ কখনোই যুক্ত ছিল না। সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাস করে, তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনোই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই
ছিল বিনিয়োগকারীর ভূমিকায় সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রত বোধ করেছে। শিল্পগোষ্ঠীর অংশী প্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগীদার হতে হয়েছে। তাই 5ই আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে। পরবর্তী সময় থেকে পেশাজীবীরা সময় টিভি পরিচালনা করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ গত 18 ডিসেম্বর হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সাংবাদিকদের বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন। হাসনাত আব্দুল্লাহর অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক। সময় টেলিভিশনের সহকর্মী সহ সবার স্মরণে থাকার কথা। পরিচালনা বোর্ডের দায়িত্ব পরিবর্তনে আসার পর সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানানো হবে না। তারই ধারাবাহিকতা কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেবেন বা দেওয়া হয়, যেখানে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সংযুক্তি ছিল না। সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গেও এমন কোনো সম্পৃক্ততা খুঁজতে চাওয়া অমূলক। সময় টেলিভিশনের নিজস্ব নীতিমালা ও পরিকল্পনা মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণের সময় টেলিভিশনের পরিচালনা বোর্ড অঙ্গীকারবদ্ধ। দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা। 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। বিরোধী দলগুলোর নিরপেক্ষ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতের আনুকূল্য এবং ক্ষমতায় টিকে থাকতে দেশটির উত্তর পূর্বাংশের সঙ্গে রেল, নৌ, ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একতরফা সংযোগ দেওয়ার মাধ্যমে হাসিনা বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা মোংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ইউনিট 2 প্রকল্প উদ্বোধন করেছিলেন। এসব প্রকল্প বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে বা অধীন রাষ্ট্রে পরিণত করেছিল। রাশিয়া যেমনটা করেছে বেলারুশকে নিজের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে। এতে আরো বলা হয়, হাসিনা যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য বাংলাদেশের বিরোধী দল এবং পশ্চিমা দেশগুলো থেকে চাপের সম্মুখীন হচ্ছিলেন, তখন মোদী সরকারের অধীনে ভারত বাংলাদেশকে এমন প্রকল্পের মাধ্যমে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করে যাতে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্য রাষ্ট্র এবং হাসিনা দুর্নীতিবাজ প্রশাসন উপকৃত হয়। প্রায় 10 বিলিয়ন ডলারের অনুদান এবং উচ্চ সুদে ঋণ সহ বাংলাদেশকে একটি ঋণের ফাঁদ এবং তাবেদার অধস্তন রাষ্ট্রে পরিণত করা নিশ্চিত করতেই এই মেগা পরিকল্পনা করা হয়েছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মোদী জোর দিয়ে বলেছিলেন, ভারত নিজের আকাঙ্ক্ষা পূরণ নিশ্চিত করাতে বেশি জোর দিয়ে থাকে। দুই পক্ষই 3টি নতুন বাস পরিষেবা এবং একাধিক রেল পরিষেবা চালু করে। তারা 4টি নতুন অভিবাসন চেকপোস্ট খুলেছে এবং 2022 সালে কন্টেইনার ও পার্সেল ট্রেন চালু করেছে বলে মোদী উল্লেখ করেছিলেন। গ্লোবাল ডিফেন্স কর্প জানায়, বাংলাদেশের সব ধরনের আন্তর্জাতিক অর্থ পরিশোধ ভারতের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করা হয়। এর ফলে বাংলাদেশি ব্যাংকগুলো ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আখাউড়া আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তারা বাংলাদেশ থেকে 30 কোটি বা 300 মিলিয়ন ডলার পাঠিয়েছেন। এফবিআই লন্ডন প্রতিনিধির মাধ্যমে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে এবং এই অর্থ নিশ্চিত করেছে। 24 ডিসেম্বর গ্লোবাল ডিফেন্স কর্প আমেরিকান এফবিআই সাবমিটেড এভিডেন্স অফ শেখ হাসিনা অ্যান্ড সজীব ওয়াজেদ সিফোনিং $100 million from Bangladesh to the US via Cayman Islands and Hong Kong শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডে স্যামুয়েল স্পেশাল এজেন্ট লা পিভোটের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাঠানো হয়েছে। এদিকে
9 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এফবিআই এর প্রতিনিধি দল দেখা করে বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেছে। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, শেখ হাসিনা জয়, হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছে। এসব নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। সূত্র জানায় 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেপজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। 7 বিলিয়নের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। দুদক কর্মকর্তাদের মতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায়। এফবিআই এর তদন্তে জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণ প্রকাশ পেয়েছে। জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে এসব নিশ্চিত করেছে। বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন কেমান দ্বীপ এবং হংকং এর শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা হয়েছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনেকাংশে সত্য। আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি। এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।